أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমরা সকালবেলা আলোচনা করছিলাম পুলিশ আইন। পুলিশ আইন 1861 সালের কত নং আইন? 5 নং আইন। আইন ধারা 5 বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন এবং যদি কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে সরকার কর্তৃক সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 5 ফৌজদারি কার্যবিধির 12 ধারা স্পেশাল ম্যাজিস্ট্রেট আর পিআরবির 35 বিধি। ধারা 7 অধস্তন অফিসারদের বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। অধস্তন অফিসারদের বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। ধারা 7 এখানে এই দণ্ড কে কে প্রদান করতে পারেন? অধস্তন অফিসারদের দণ্ড প্রদান করতে পারেন কে? নিয়োগকারী কর্তৃপক্ষ। নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষকে এখানে জেলার পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, এছাড়াও ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ আইজিপি মহোদয়। আইজিপি মহোদয় অধস্তন পুলিশ সদস্যদেরকে দণ্ড প্রদান করতে পারেন। অধস্তন পুলিশ অফিসার যদি অসতর্কভাবে বা অবহেলা করে কোনো কর্তব্য পালন করে বা কোনো কার্য সম্পাদন করে তার দায় অধস্তন পুলিশ সদস্যদেরকে বা কর্মচারীদেরকে এক বা একাধিক শাস্তি প্রদান করা যেতে পারে। অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক, গার্ড ডিউটি বা অন্য কোনো শ্রমসাধ্য কাজ করানো, সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিত করা। 7 ধারায় বলা আছে দণ্ড 2 প্রকার। দণ্ডবিধি আইন অনুযায়ী দণ্ড 6 প্রকার, 1 প্রকার বাতিল, কার্যকরী 5 প্রকার। আর পুলিশ আইন অনুযায়ী অধস্তন পুলিশ সদস্যদেরকে যে দণ্ড প্রদান করা হয় সেই দণ্ড 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক গুরুদণ্ড আর 2 লঘুদণ্ড। গুরুদণ্ড 5টি আর লঘুদণ্ড 5টি। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের ভিতরে পার্থক্য কি বা মধ্যে পার্থক্য কি যদি কখনো প্রশ্ন হয় তাহলে দিতে পারবেন যদি গুরুদণ্ড কাউকে প্রদান করা হয় তাহলে অবশ্যই সে আপিল করতে পারেন, কিন্তু লঘুদণ্ড প্রদান করা হলে আপিল করা যায় না। গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে অবশ্যই বিভাগীয় মামলা রুজু করতে হবে, আর লঘুদণ্ড প্রদানের ক্ষেত্রে বিভাগীয় মামলা রুজু করার কোনো প্রয়োজন নাই। গুরুদণ্ড সমূহ চাকরি হতে অপসারণ, চাকরি হতে বরখাস্তকরণ, পদোন্নতি স্থগিতকরণ, বেতন বৃদ্ধি স্থগিতকরণ। আর যদি বলা হয় লঘুদণ্ডগুলো কি কি? সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিউটি, ফ্যাটিগ ডিউটি, তারপর কি আছে আটক বা নজরবন্দি। ধারা 8 বলা হয়েছে নিয়োগপত্র। নিয়োগপত্র কে দেবেন? নিয়োগপত্র কে দেবেন আর কে পাবেন? অত্র আইনের অর্থাৎ পুলিশ আইনের 4 ধারায় উল্লেখিত অফিসার ব্যতীত অধস্তন অফিসারদেরকে নিয়োগ প্রদান করতে হয়। নিয়োগপত্র দিতে হয়। এই অধস্তন অফিসার নিয়োগপত্র পান। এখানে 4 ধারায় কোন কোন অফিসারের কথা বলা আছে? আইজিপি মহোদয়, ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এই সকল অফিসার ব্যতীত অন্যান্য যারা অফিসার থাকেন বা অন্যান্য যারা অধস্তন কর্মচারী নিয়োগপ্রাপ্ত হন তারা প্রত্যেকেই নিয়োগপত্র পান। আর এই নিয়োগপত্র কে প্রদান করেন? নিয়োগপত্র প্রদান করেন আইজিপি মহোদয় অথবা আইজিপি মহোদয় কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা এই নিয়োগপত্র প্রদান করে থাকেন। কোনো কারণে যদি চাকরি চলে যায় বা চাকরি বরখাস্ত হয় বা চাকরি থেকে অপসারণ করে দেওয়া হয় বা চাকরি হতে যদি অবসরে চলে যায় তাহলে তাকে নিয়োগপত্র অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি করতে হয়? জমা প্রদান করতে হয়। ধারা 8। ধারা 9 বলা হয়েছে
পুলিশ অফিসারের অনুমতি ব্যতীত চাকরি হতে ইস্তফা দেওয়া যাবে না। তাহলে এখানে মোট কথা বলা হয়েছে, আপনি যখন অবসরে চলে যাবেন বা আপনি যখন ডিপার্টমেন্ট ছেড়ে চলে যাবেন, বার্ধক্যজনিত অবসর হোক বা অন্য কোনো অবসর হোক, যে অবসরই হোক না কেন, অবসরে যখন আপনি চলে যাবেন, অবশ্যই অবসরে যাওয়ার যে তারিখ, সেই তারিখের 2 মাস পূর্বে আপনাকে ঊর্ধ্বতন পুলিশ অফিসার বরাবর আপনাকে আবেদন করতে হবে। এই আবেদনের প্রেক্ষিতে যখন ঊর্ধ্বতন অফিসার লিখিতভাবে অনুমতি প্রদান করবেন, সেই অনুমতি সাপেক্ষে আপনি চাকরি হতে ইস্তফা দিতে পারবেন। তাছাড়া আপনি চাকরি হতে ইস্তফা দিতে পারবেন না। ধারা 9। ধারা 10-এ বলা হয়েছে পুলিশ সদস্য এই পুলিশের চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় অন্য কোনো চাকরিতে যোগদান বা নিয়োগ নিজেকে নিয়োগ বা নিযুক্ত করতে পারবেন না। ধারা 10। ধারা 10-এ বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত, কি অনুমতি? লিখিত অনুমতি। যদি কখনো প্রশ্ন হয় যে পুলিশ সদস্য যদি অন্য কোনো চাকরিতে নিয়োজিত হতে চায়, তাহলে পুলিশ ইন্সপেক্টর জেনারেলের কোন ধরনের অনুমতি নিতে হবে? মৌখিক অনুমতি, লিখিত অনুমতি, অথবা দুইটাই, অথবা একটিও না? তাহলে অবশ্যই লিখিত অনুমতি। দুইটা হবে না, কারণ লিখিত অনুমতি অথবা মৌখিক অনুমতি, মৌখিক অনুমতি নিয়ে হবে না, অবশ্যই অনুমতিটা লিখিত হতে হবে। ধারা 10। তো ধারা 10-এ বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ভিন্ন কোনো পুলিশ কর্মচারী এই আইনের অধীনে নিজ কর্ম ব্যতীত অন্য কর্মে সে নিযুক্ত হতে পারবে না বা নিজেকে নিয়োজিত করতে পারবেন না। পিআরবি 110 বিধি, দণ্ডবিধি 168 ধারা। পিআরবি গত 110, দণ্ডবিধি 168 ধারা। ধারা 12 ইন্সপেক্টর জেনারেলের প্রবিধান প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ আপনার আমার পুলিশ সদস্যদের বিভিন্ন উন্নয়ন কার্য সম্পাদন করার জন্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহোদয় বিভিন্ন সময় আইন কানুন প্রণয়ন করতে পারেন বা প্রবিধান প্রণয়ন করতে পারেন, কার অনুমতি সাপেক্ষে? সরকারের অনুমতি সাপেক্ষে বা সরকারের অনুমোদন সাপেক্ষে। এখানে কি কি উন্নয়ন কার্য সম্পাদন করতে পারেন? অস্ত্রগুলি উন্নয়ন করতে পারেন, বাসস্থান উন্নয়ন করতে পারেন, পোশাক পরিচ্ছদের উন্নয়ন করতে পারেন, তারপরে পুলিশ বাহিনীর বিভিন্ন গঠন, বিভিন্ন শ্রেণী থাকে, এগুলা কার্যক্রমের জন্য তিনি কি করতে পারেন? বিভিন্ন নিয়ম কানুন বা প্রবিধান প্রণয়ন করতে পারেন। এছাড়াও পুলিশের অভ্যন্তরীণ গুপ্ত সংবাদ সংগ্রহ এবং উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন এবং পুলিশ বাহিনীর দক্ষতা এবং রক্ষার ক্ষেত্রে প্রভৃতি বিষয়ে আইজিপি মহোদয় সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন নিয়ম কানুন ও আদেশ জারি করতে পারেন। ধারা 12। ধারা 12। তাহলে ধারা 12-তে বলা হয়েছে কি আইজিপি মহোদয়ের কোন ধরনের ক্ষমতা? আইজিপি মহোদয়ের পুলিশ সদস্যদের বা পুলিশ বাহিনীর উন্নয়নমূলক কাজের জন্য সরকারের অনুমোদন সাপেক্ষে আইজিপি মহোদয়ের ক্ষমতা। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ নিয়োগে পুলিশ সুপার মহোদয়ের ক্ষমতা, অর্থাৎ কোথাও যদি অতিরিক্ত পুলিশের প্রয়োজন হয় এবং সেই এলাকার কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পুলিশ পাওয়ার জন্য যদি আবেদন করেন, সেই আবেদন আবেদন যদি জেলা ম্যাজিস্ট্রেট যদি অনুমোদন করেন, সেই অনুমোদন সাপেক্ষে কি করতে পারেন? পুলিশ সুপার মহোদয় সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। কি জন্য নিয়োগ করতে পারেন? সেখানে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে বা আইন শৃঙ্খলা যদি বিঘ্ন ঘটার যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি মনে হয় জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন সেখানে পুলিশ নিয়োগ করা দরকার বা অতিরিক্ত পুলিশ নিয়োগ করা দরকার, নিয়মিত পুলিশ দ্বারা সেখানে নিয়ন্ত্রণ করা যদি সম্ভব না হয়, তাহলে সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করার জন্য পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন? অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। আর সেখানে যে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে, যে ব্যক্তির আবেদন ক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে, তিনি সেই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বহন করবেন। আর এই অতিরিক্ত পুলিশ উঠিয়ে নেওয়ার জন্য ওই ব্যক্তিকে অবশ্যই 1 মাস পূর্বে আবেদন করতে হবে। ধারা 13। আর ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা, অতিরিক্ত পুলিশ মোতায়েনের
ক্ষমতা। অর্থাৎ কোনো রেলপথ, খাল বা কোনো কলকারখানায় যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে বা আইন শৃঙ্খলার যদি অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আইন শৃঙ্খলা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, সেখানে যদি এরূপ কোনো কিছু যদি মনে হয়, তাহলে সেখানে আইজিপি মহোদয় সেখানে কি করতে পারেন? অতিরিক্ত পুলিশ নিয়োগের জন্য নির্দেশ দিতে পারেন। আর সেখানে যদি অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়, সে অতিরিক্ত পুলিশের যে খরচের টাকা সেই কলকারখানার মালিক বা সেই কলকারখানার ম্যানেজার অথবা সেই কলকারখানার ঊর্ধ্বতন যারা অফিসার থাকবেন, তারা কি করবেন? সেই খরচ চালানোর জন্য তাদেরকে আদেশ দেওয়া যাবে, এবং উক্ত আদেশ দেওয়া হলে অবশ্যই তারা পালন করতে বাধ্য থাকবে। ধারা 14। তো ধারা 14তে বলা হয়েছে এখানে কারা বহন করবেন? যে এলাকায় নিযুক্ত করা হবে অথবা যাদের কাছে নিযুক্ত করা হবে বা মোতায়েন করা হবে, তাদেরকে ওই ব্যয়ভার মেটানোর জন্য আদেশ প্রদান করা যাবে, এবং এই আদেশ সাপেক্ষে তারা ব্যয়ভার মেটাইতে অবশ্যই তারা তারা এই আদেশ পালন করতে অবশ্যই বাধ্য থাকবে। ধারা 14। ধারা 14 কতে বলা হয়েছে? ধারা 14 ধারা 14 কথা বলা হয়েছে পুলিশ ইন্সপেক্টর জেনারেলের লিখিতভাবে ক্ষমতা। অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর জেনারেল বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল বা তার দ্বারা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার সরকারের অনুমোদন ক্রমে, কার অনুমোদন ক্রমে? প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই বলা আছে সরকারের অনুমোদন ক্রমে, এবং সরকারি গেজেটে প্রকাশিত আদেশ বলে আদেশ বলে বা রেলওয়ে রেলওয়ে বাহিনীকে বা উহার কোনো অংশকে কি করতে পারেন? বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। এরূপ পুলিশ বাহিনীতে রূপান্তরিত ব্যক্তিগণের পদমর্যাদা ও তার মেয়াদ সরকারি গেজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ধারা 14 (1) 14 (2) বলা হয়েছে যাদেরকে এই পুলিশে নিয়োগ করা হবে, তারা 1861 সালের পুলিশ আইনের আওতাভুক্ত হবেন। ধারা 14 (3) বলা হয়েছে এই ধারার 1 উপধারায় আইজিপি মহোদয় কর্তৃক যাদেরকে রূপান্তরিত করে পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য হিসেবে গণ্য করা হবে, যাদেরকে পুলিশ বাহিনীতে রূপান্তর করা হয়েছে তাদেরকে পুলিশ বাহিনীর সদস্য হিসেবে গণ্য করা হবে, এবং পুলিশের যাবতীয় সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবেন। সেই সাথে যদি কাজে কর্মে বা কর্তব্য দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো প্রকার অবহেলা করেন, তাহলে পুলিশ সদস্য নয়, তাদেরকে কি করা যাবে? তাদেরকে শাস্তি প্রদান করা যাবে। পুলিশ সদস্যদেরকে যেমন শাস্তি প্রদান করা হয়, এই রূপান্তরিত পুলিশ সদস্যদেরকেও কি করা যাবে? বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করা যাবে। এবং পুলিশ অফিসারগণের ন্যায় একই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ হবে। পুলিশ অফিসার যেমন পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয়, আইজিপি মহোদয় এদের যেমন অধীনস্থ থাকেন বা নিয়ন্ত্রণে থাকেন, ঠিক তেমনি ওই সকল রূপান্তরিত পুলিশ সদস্য কি করবেন? এই সকল ঊর্ধ্বতন অফিসারদের নিয়ন্ত্রণে থাকবেন বা কর্তৃত্বাধীনে থাকবেন। ধারা 14 (3) ধারা 17 ধারা 17 17তে বলা হয়েছে বিশেষ পুলিশ নিয়োগ। ধারা 17তে বলা হয়েছে বিশেষ পুলিশ নিয়োগ। এখানে বিশেষ পুলিশ নিয়োগ বলতে বোঝায় যদি কোনো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয়, অথবা সেই এলাকার আইন শৃঙ্খলা অথবা 1952 সালের চোরাচালান যে প্রতিরোধ আইনের কথা বলা হয়েছে, সেই চোরাচালান সংক্রান্ত যে অপরাধ যদি বৃদ্ধি পায়, সেখানে নিয়মিত পুলিশ দ্বারা যদি সেই অপরাধগুলো দমানো সম্ভব না হয় বা কমানো যদি সম্ভব না হয়, সেই অপরাধ যদি বৃদ্ধি হতে থাকে, তাহলে জনগণের ভিতর থেকে এই বিশেষ পুলিশ নিয়োগ করা যেতে পারে। আর এই বিশেষ পুলিশ নিয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন পুলিশের ইন্সপেক্টর পদের অফিসার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে, অথবা জেলা ম্যাজিস্ট্রেট নিজেই কি করতে পারেন? নিজেই স্বতঃস্ফূর্তভাবে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। ধারা 17 (1) ধারা 17 (2) বলা হয়েছে উপরোক্ত এক ধারায় যদি নিযুক্ত স্পেশাল পুলিশ অফিসারগণের নামের তালিকা তৎক্ষণাৎ কি করতে হবে? জেলা পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 17 (2) ধারা 17 (2)
তাহলে ধারা 17 একে বলা হয়েছে কি, পুলিশ কি, স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ নিয়োগ, স্পেশাল পুলিশ অথবা বিশেষ পুলিশ নিয়োগ। এখানে বিশেষ পুলিশ বলতে বোঝানো হয়েছে ওই সকল পুলিশ সদস্য যারা পুলিশের কোনো অংশ নয়। এখানে কোনো স্থানে বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা রক্ষার উদ্দেশ্যে অথবা ব্যাপক যদি শান্তি ভঙ্গ ঘটে, কোনো স্থানে যদি এরকম কোনো কিছু যদি ঘটে বা ঘটার সম্ভাবনা যদি থাকে, অথবা 1952 সালের চোরাচালান প্রতিরোধ দমন আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হলে বা কোনো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকলে বা কোনো আশঙ্কা থাকলে বা এই ধরনের কোনো কিছু যদি সংগঠনের সম্ভাবনা থাকে, তাহলে সাধারণ পুলিশ বাহিনীর পক্ষে যদি তা নিয়ন্ত্রণ করার সাধ্যাতীত হয় বা তাদের সাধ্যের যদি বাইরে হয়, সেক্ষেত্রে এই বিষয়ে কোনো ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর পদের ঊর্ধ্বতন কোনো কর্মচারী বা কর্মকর্তা স্থানীয় ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে পারেন, বিশেষ পুলিশ চেয়ে আবেদন করতে পারেন। এখানে বিশেষ পুলিশ কাদেরকে নিয়োগ করা যেতে পারে, ওই সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ যারা থাকবেন, ওই সংশ্লিষ্ট এলাকার অধিবাসী অর্থাৎ বসবাসকারী ব্যক্তিগণের মাঝে থেকে এই স্পেশাল পুলিশ নিয়োগ করার জন্য কি করতে পারেন, আবেদন জানাইতে পারেন। এই আবেদন করিলে ম্যাজিস্ট্রেট তাদের দরখাস্ত যদি কোনো প্রকার অগ্রাহ্য করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে তিনি অবশ্যই উহা মঞ্জুর করিবেন এবং আদিবাসীগণের মধ্যে থেকে কি করবেন, স্পেশাল পুলিশ নিয়োগ করবেন। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যদি চায় নিজ উদ্যোগেও এই স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। সতেরোর এক ধারা 17 (1) আর ধারা 17 দিয়ে বলা হয়েছে যে সকল ব্যক্তিদের স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ হিসেবে নিয়োগ করা হবে তাদের নামের তালিকা তৎক্ষণাৎ জেলার পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 17(2) ধারা 17(2) ধারা 18 স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য। পুলিশ অফিসারদের যেমন দায়িত্ব কর্তব্য আছে, তেমনি স্পেশাল পুলিশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরও কি দায়িত্ব কর্তব্য আছে। স্পেশাল পুলিশ পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা, দায়িত্ব ও সুযোগের অধিকারী হবে এবং পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ শৃঙ্খলা প্রভৃতির জন্য একই কর্তৃত্বের অধীনে থাকবে। অর্থাৎ পুলিশ সদস্যদের যেমন সুযোগ সুবিধা আছে তেমন সুযোগ সুবিধা কি তারা ভোগ করতে পারবেন। সেই সাথে পুলিশ বাহিনীর সদস্য নেয় অপরাধ দমন, তারপর বিভিন্ন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করার কাজে তারা কি করবেন, তারা অধিকারী হবেন। ধারা 18। তো ধারা 17-তে বলা হয়েছে স্পেশাল পুলিশ অথবা বিশেষ পুলিশ নিয়োগ কিভাবে নিয়োগ করতে হবে। একজন ইন্সপেক্টর পদমর্যাদার অথবা তদূর্ধ্ব পদমর্যাদার কোনো অফিসার যদি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর যদি স্থানীয় ম্যাজিস্ট্রেট বরাবর যদি আবেদন করেন, তাহলে উক্ত আবেদনের প্রেক্ষিতে যদি আবেদন যদি অগ্রাহ্য করার মতো কোনো কারণ না থাকে, তাহলে কি করতে পারেন, সেই আবেদনের প্রেক্ষিতে উক্ত স্থানের অর্থাৎ ওই এলাকার অধিবাসীগণের মধ্যে থেকে তিনি স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। ধারা 17(1) যদি স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়, তাহলে সেই স্পেশাল পুলিশের নামের তালিকা করে তৎক্ষণাৎ জেলার পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। 17(2) ধারা 17(1) ধারা 18-তে বলা হয়েছে দায়িত্ব কর্তব্য। সাধারণ পুলিশ হবে নিয়মিত পুলিশ যারা থাকেন তারা যে সকল দায়িত্ব কর্তব্য পালন করেন বা সুযোগ সুবিধার অধিকারী হন, ঠিক সেম এই বিশেষ পুলিশ যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারাও কি হবেন, একই ক্ষমতার অধিকারী হবেন এবং তারা আইন শৃঙ্খলা থেকে শুরু করে অপরাধ প্রতিরোধমূলক যে কোনো দায়িত্ব পালন করবেন। ধারা 19 বলা হয়েছে তারা যেমন সুযোগ সুবিধার অধিকারী হবেন, তারা যদি কাজকর্ম যদি না করেন, কর্তব্য যদি অবহেলা করেন, তাদেরকে দণ্ড প্রদান করা যাবে। ধারা 19 ধারা 19 স্পেশাল পুলিশ নিযুক্ত হয়ে কেউ বিনা কারণে কর্তব্য অবহেলা করিলে বা কর্তব্য করিতে অস্বীকার করিলে তার প্রতি গাফিলতির দায়ে ম্যাজিস্ট্রেট আদালতে কি করা যাবে, বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ধারা 19 ধারা কত, ধারা 19। তাহলে যদি এমসিকিউ প্রশ্ন হয় বিশেষ পুলিশ হিসেবে অথবা স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ পাওয়ার পর যদি কর্তব্য কর্মে যদি অবহেলা করে, তাহলে তাকে কোন ধরনের দণ্ড প্রদান করা যাবে, গুরুদণ্ড, লঘুদণ্ড, যে কোনো প্রকার দণ্ড অথবা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে দণ্ড।
তাহলে উত্তর হবে কি? অবশ্যই ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে দণ্ড। ম্যাজিস্ট্রেট আদালতে যখন বিচার হবে, বিচারে ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করবেন সেই দণ্ড বিশেষ পুলিশ অথবা স্পেশাল পুলিশকে প্রদান করা যাবে। এখানে কত টাকার কথা বলা আছে? অনধিক 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 19। ধারা 19। তাহলে ধারা 17তে স্পেশাল পুলিশ নিয়োগ, ধারা 18তে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য অথবা বিশেষ পুলিশের দায়িত্ব কর্তব্য, ধারা 19-এ স্পেশাল পুলিশের দণ্ড, ধারা 20 স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা। স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা। এই আইনে অথবা পরবর্তীকালে বিধিবদ্ধ কোনো আইনে পুলিশ কর্মচারী নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত কোনো পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ এই আইনে বলা হয়েছে যদি কোনো স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়, সে পুলিশের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা সে কি করতে পারবে না? প্রয়োগ করতে পারবে না। ধারা 20। ধারা 22 পুলিশ অফিসারগণ সর্বদা কর্মে নিয়োজিত হিসেবে গণ্য হবেন। এই আইনের উদ্দেশ্য প্রত্যেক পুলিশ সদস্য সর্বদা কার্যরত অথবা অন ডিউটি হিসেবে বিবেচিত হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে যদি তাকে নিয়োগ করা হয় বা নিযুক্ত কাজে যদি নিযুক্ত করা হয় তাহলে সেখানে যেতে সে বাধ্য থাকবে। ধারা 22। তার মানে আপনি যারা পুলিশ সদস্য আছেন তারা প্রত্যেক সদস্যকে 24 ঘন্টার জন্য অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন এবং আপনাকে আমাকে যদি যেমন জেলার পুলিশ সদস্যদেরকে দেখা যায় পুলিশ সুপার মহোদয় কর্তৃক, এখানে পুলিশ সুপার মহোদয় কর্তৃক আদেশক্রমে আরআই স্যারেরা যেমন মেজর অফিস থেকে বিভিন্ন ডিউটি বন্টন করা হয়, এই ডিউটি বন্টনের ক্ষেত্রে যদি আপনাকে এক স্থান হতে অন্য স্থানে যেতে যদি নির্দেশ করা হয় বা নির্দেশনা দেওয়া হয় তাহলে আপনি সেখানে যেতে কি বাধ্য থাকবেন। ধারা 22। এই 22 ধারায় বলে আমরা কি 24 ঘন্টার জন্য নিয়োজিত বা কর্মরত বা কার্যরত হিসেবে গণ্য হব এবং সেই সাথে পুলিশ সুপার মহোদয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে যদি কোনো পুলিশ অফিসার আমাদেরকে জেলার এক স্থান হতে অন্য স্থানে যদি যেতে বলে তাহলে আমরা সেখানে যেতে কি বাধ্য থাকবো। ধারা 22। যেমন আমাদেরকে বিভিন্ন সময় ডিউটি শোনানো হয়, গার্ড ডিউটি এই এলাকা থেকে ওই এলাকায়, অথবা বদলি করা হয় এই থানা থেকে ওই থানায়, ওই থানা থেকে ওই থানায়, এগুলো জায়গায় যেতে কি আমরা বাধ্য থাকবো। ধারা 22। ধারা 23 পুলিশ কর্মচারীদের দায়িত্ব কর্তব্য। মোট কতগুলো দায়িত্ব কর্তব্যের কথা বলা আছে? 8টি। কতগুলা? 8টি। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 54-1 ধারায় পড়ছিলাম মোট কোটেশন কয়টি? 9টি। কোটেশন 9টি। আর এখানে দায়িত্ব কর্তব্য কতগুলো আছে? 8টি। 1, নিম্নলিখিত কার্যাবলী সকল পুলিশ কর্মকর্তার কর্তব্য বলিয়া গণ্য হবে। 1, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ আদেশ দ্রুত পালন করা বা কার্যকরী করা। 2, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ পরোয়ানা দ্রুত জারি করা বা দ্রুত কার্যকরী করা। 3 বলা হয়েছে সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে তার রিপোর্ট প্রদান করা। ধারা 23-3। 4 বলা হয়েছে কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে বা কোনো অপরাধ সংগঠিত হবার আশঙ্কা থাকলে উক্ত অপরাধ কি করা? প্রতিরোধ করা বা নিবারণ করা। ধারা 23-5 বলা হয়েছে সর্বসাধারণের বিরক্তিকর কার্য বা পাবলিক nuisance নিবারণ করা। ধারা 23-5। 6 বলা হয়েছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান অথবা উদ্ঘাটন করা। 7 বলা হয়েছে অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা, অর্থাৎ যে অপরাধীকে আপনি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছেন তার বিচার করার জন্য সেই অপরাধীকে আদালতে প্রেরণ করতে হবে। পুলিশ অফিসার সাধারণত এই কাজগুলো করে। অপরাধীকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর সেই অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়। 8 বলা হয়েছে আইনসঙ্গতভাবে যে সকল অপরাধীকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে ক্ষমতাপ্রাপ্ত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা, অর্থাৎ গ্রেপ্তার যোগ্য সকল অপরাধীকে গ্রেপ্তার করা। ধারা 23-8। এছাড়া উপরোক্ত কার্যক্রম পালনের ক্ষেত্রে পুলিশ অফিসার কোনো সরাইখানা, জুয়ার আড্ডাখানা বা সন্দিগ্ধ বা উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিবর্গের সমাগম স্থলে, অর্থাৎ তারা যেখানে বেশিরভাগ যাতায়াত করে সেই স্থানে প্রবেশ করতে পারবেন এবং সেখানে পরিদর্শন করতে পারবেন। ধারা 23-8। ধারা 23-8 বা ধারা 23 পিআরবি 280 বিধি। পিআরবি 280 বিধি। তাহলে এই ছিল গত
ক্লাসের আলোচনা। আজকের আলোচনা হবে ধারা 24 থেকে। আজকের আলোচনা ধারা 24। ধারা 24-এ বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। কাকে অবহিত করবেন? ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অবহিত করা ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা। কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 150, পিআরবি 120, পুলিশ আইনের 23-এর 3 ধারা। আর এখানে বলা হয়েছে ঊর্ধ্বতন পুলিশ অফিসার বা যে কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ধারা পুলিশ আইনের 24। পুলিশ আইনের 24 ধারা। যে কোনো পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে পারবেন এবং যে কোনো অপরাধী ব্যক্তির প্রতি সমন, ওয়ারেন্ট বা খানা তল্লাশি পরোয়ানা বা অন্যবিধ আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে, যেমন অপরাধীকে সমন দেওয়া হয়, অপরাধীকে হাজির করার জন্য সমন দেওয়া হয়, অপরাধীকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট দেওয়া হয়, খানা তল্লাশির জন্য কি করা হয়? তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করা হয়। এগুলা পুলিশ অফিসার কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। ধারা 24। কত ধারা অনুযায়ী? পুলিশ আইনের 24 ধারা অনুযায়ী। তাহলে পুলিশ আইনের 24 ধারায় বলা হয়েছে যে কোনো পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। কাকে অবহিত করবেন? ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। আমরা 60 ধারায় পড়ছিলাম পুলিশ অফিসার যখন কোনো অপরাধীকে, ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা, যখন কোনো পুলিশ অফিসার কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর তিনি কি করবেন? নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা থানায় হাজির করবেন। আর এখানে বলা হয়েছে যদি কোনো পুলিশ অফিসার কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন তাহলে সেই অপরাধ সম্পর্কে অবশ্যই ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং কোনো প্রকার যদি খানা তল্লাশি, সমন বা গ্রেপ্তারি পরোয়ানা যদি প্রয়োজন হয় তাহলে তিনি কি করতে পারবেন? সেই খানা তল্লাশি, গ্রেপ্তারি পরোয়ানা অথবা সমন ইস্যুর জন্য তিনি আবেদন করতে পারবেন বা অন্যবিধ আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন। কে করতে পারবেন? পুলিশ অফিসার করতে পারবেন। তাহলে পুলিশ অফিসার 24, পুলিশ আইনের 24 ধারা অনুযায়ী কি করতে পারবেন? যদি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন যে কোথাও অপরাধ হবে, কোথাও অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তিনি ঊর্ধ্বতন অফিসারকে জানানোর পাশাপাশি কি করতে পারেন? তিনি ম্যাজিস্ট্রেটকেও জানাতে পারেন পুলিশ আইনের 24 ধারা অনুযায়ী। এছাড়া যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন হয় বা কোনো সমনের প্রয়োজন হয় বা কোনো খানা তল্লাশি বা কোনো তল্লাশি পরোয়ানার যদি প্রয়োজন হয় তাহলে তিনি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। ধারা 24। কারণ অনেক ক্ষেত্রেই আপনি যখন তল্লাশি করতে যাবেন সেই তল্লাশির ক্ষেত্রে বা কোনো জায়গায় তল্লাশি যদি প্রয়োজন হয় সেই তল্লাশির ক্ষেত্রে কি আপনি কি করতে পারেন? আপনি তল্লাশি পরোয়ানা চাইতে পারেন। কার কাছে চাইতে পারেন? ম্যাজিস্ট্রেটের কাছে আপনি তল্লাশি পরোয়ানা চাইতে পারেন। ধারা 24, এই পুলিশ আইনের 24 ধারা অনুযায়ী সেই তল্লাশি পরোয়ানা আপনি চাইতে পারেন। ধারা 24। তাহলে 24 ধারা কি বোঝা গেল? 24 ধারা পুলিশের কার্যক্রম কি? বোঝা গেছে স্যার। মোট কথা, আপনি আমি যে কোনো পুলিশ সদস্যই যদি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারে, কোথাও কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা আছে বা হবে বা হয়েছে বা হয়ে গেছে অলরেডি, তাহলে সেই অপরাধ সম্পর্কে আপনি কি করতে পারবেন? ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে পারবেন। এবং কোনো কারণে যদি আপনার মনে হয় যে কোথাও সমন ইস্যু করা দরকার বা কোথাও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা দরকার বা কোনো জায়গায় খানা তল্লাশি বা তল্লাশি পরোয়ানার জন্য আপনি কি করতে পারবেন? তল্লাশি পরোয়ানা ইস্যু করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। ধারা 24। ধারা কত? ধারা পুলিশ আইনের 24। ধারা 25, দাবিদারহীন সম্পত্তি সম্পর্কে পুলিশ হেফাজতে গ্রহণের প্রক্রিয়া। দাবিদারবিহীন সম্পত্তি ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় ছিল? 523 ধারায়। সেখানে কয় প্রকারের সম্পত্তি ছিল? 3 প্রকারের সম্পত্তি। সম্পত্তিগুলা কি কি? 3 প্রকারের বয়সী সম্পত্তি। কোন কোন সম্পত্তি ছিল? গ্রেপ্তারকৃত লোকের কাছ থেকে যে সম্পত্তি পাওয়া যায়, অর্থাৎ 51 ধারায় গ্রেপ্তারকৃত লোকের কাছে যে সম্পত্তি পাওয়া যাবে, যে মাল পাওয়া যায়, যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর তার দেহ তল্লাশি করে যদি কোনো মালামাল পাওয়া যায় তাহলে সে মালামাল কি করা যায়? জব্দ করা যায়। সেই মালামাল তারপরে বলা হয়েছিল চোরাই বলে চোরাই বলে অভিযোগ পাওয়া গেছে বা চোরাই বলে সন্দেহ করা যায়, এরূপ কোনো মালামাল যদি পাওয়া যায়
অথবা যে মাল অপরাধের সাথে সংশ্লিষ্ট। তাহলে কয় ধরনের মালামাল হলো? তিন ধরনের মালামাল। এই তিন ধরনের মালামাল যদি পাওয়া যায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 523 ধারা অনুযায়ী কি করা হয়? ম্যাজিস্ট্রেট বরাবর খবর দেওয়া হয় বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়। তাহলে 523। তাহলে এখানে পুলিশ আইনের কত ধারায় বলা হয়েছে? পুলিশ আইনের 25 ধারায়। কি মালামাল? দাবিদারবিহীন। এখানে দাবিদারবিহীন তো ওই তিন ধরনের মালামাল, 523 ধারার মালামাল। তাহলে দাবিদারহীন বা দাবিদারহীন সম্পত্তি সম্পর্কে পুলিশ হেফাজতে গ্রহণের প্রক্রিয়া। কোনো বেওয়ারিশ বা দাবিদারহীন সম্পত্তি পাওয়া গেলে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হবে তা হেফাজতে নেওয়া এবং সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করা। তাহলে যদি কোনো সম্পত্তি পাওয়া যায়, যেমন আমরা 523-এর 1 ধারায় পড়ছিলাম, যদি কোনো দাবিদারবিহীন বা কোনো সন্দেহযুক্ত মালামাল যদি পাওয়া যায় অথবা অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো মালামাল যদি পাওয়া যায়, তাহলে সেই মালামাল কি করবেন পুলিশ অফিসার? সাথে সাথে তার একটা জব্দ তালিকা প্রস্তুত করবেন। জব্দ তালিকা প্রস্তুত করার পর তিনি কি করবেন? তিনি ম্যাজিস্ট্রেট বরাবর সেই মালামালের তালিকার প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করবেন বা প্রেরণ করবেন। পুলিশ আইনের 25 পুলিশ আইনের 25 আর ফৌজদারি কার্যবিধি আইনের 523 ধারা। তাহলে পুলিশ আইনের 25 ধারা আর ফৌজদারি কার্যবিধি আইনের 523 ও 550 ধারাও তো আছে। 550 ধারাতেও বলা হয়েছে মালামাল সন্দিগ্ধ মালামাল এই একই মালামাল। তাহলে পুলিশ আইনের 25 ধারা আর ফৌজদারি কার্যবিধি আইনের 550 ও 523 ধারা ও 550 ধারা। তাহলে পুলিশ অফিসার কর্তৃক দাবিদারহীন সম্পত্তির হেফাজত। কিভাবে হেফাজতটা হবে? পুলিশ অফিসার যদি কোনো বেয়ারির বা দাবিদারবিহীন যদি কোনো সম্পত্তি পায়, তাহলে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হবে তা হেফাজতে নেওয়া এবং তার একটি তালিকা প্রস্তুত করা। তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট তা দাখিল করা। ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী পুলিশ অফিসার এই ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং উহার চূড়ান্ত ব্যবস্থা করবেন। 25 পুলিশ আইনের 25। 25 ধারা তাহলে কি বলছে? প্রথম কার্যক্রম হলো, যদি কোনো দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া যায়, যদি কোনো বেওয়ারিশ সম্পত্তি পাওয়া যায়, তাহলে পুলিশ অফিসার তার তালিকা প্রস্তুত করবেন। তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দেবেন সেরূপ আদেশ মোতাবেক তিনি কি করবেন? পরবর্তী কার্যক্রম পালন করবেন বা উহার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 523 ধারা, 550 ধারা, পুলিশ আইনের 25 ধারা। পুলিশ আইনের 25 ধারা। তাহলে পুলিশ আইনের 24 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসারগণ তথ্যাদি উপস্থাপন করবেন কোথায়? ম্যাজিস্ট্রেট বরাবর। অর্থাৎ কোনো অপরাধের সংবাদ যদি জানতে পারেন বা কোনো জায়গায় কোনো অপরাধ হয়েছে বা হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে পুলিশ অফিসার কি করবেন? ঊর্ধ্বতন অফিসারের পাশাপাশি ম্যাজিস্ট্রেটকেও সে বিষয়ে অবহিত করবেন। এছাড়া যদি মনে হয় পুলিশ অফিসার সমন দরকার বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা দরকার অথবা খানা তল্লাশির প্রয়োজন হয় বা অন্য কোনো পরোয়ানা যদি ইস্যু করার প্রয়োজন হয়, তাহলে তিনি কি করতে পারবেন? ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। 24। আর 25-এ বলা হয়েছে, পুলিশ অফিসার যদি দাবিদারবিহীন অথবা বেআইনি সম্পত্তি বা সন্দিগ্ধ মালামাল যদি পায়, তাহলে তার তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দেবেন সেই আদেশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 25 ধারা 25 ফৌজদারি কার্যবিধি আইনের 523 ধারা, 550 ধারা। 26 ধারা 26-এর দুটো পয়েন্ট আছে, 26-এর 1 আর 26-এর 2। 26-এর 1-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের ঘোষণাপত্র। ম্যাজিস্ট্রেটের ঘোষণাপত্র ম্যাজিস্ট্রেটের ঘোষণাপত্র বলতে বোঝায় এরূপ সম্পত্তি পাওয়া গেলে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বরাবর যখন তালিকা প্রেরণ করা হবে, এই তালিকা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির বিবরণ সহ ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ করবেন। কোথায় ঘোষণা প্রকাশ করবেন? পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন অথবা অন্য কোনো মাধ্যমে ঘোষণা প্রকাশ করবেন। এবং উহাতে কারো দাবি থাকলে, অর্থাৎ ওই সম্পত্তিতে যদি কারো দাবি থাকে, তাহলে ওই ঘোষণা প্রকাশের 6 মাসের মধ্যে তাকে তার দাবি পেশ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2 আর পুলিশ আইনের 26-এর 1। তাহলে 25 ধারায় বলা হয়েছে, যদি পুলিশ অফিসার এর সন্দিগ্ধ মালামাল বা
দাবিদারবিহীন মালামাল অথবা বেওয়ারিশ মালামাল যদি পায় তাহলে কি করবেন, তার একটি তালিকা প্রস্তুত করবেন, তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দেবেন সেরূপ আদেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম পালন করবেন। আর 26-এ রাখে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট যখন এই তালিকা পাবেন, তালিকা পাওয়ার পর তিনি কি করবেন, ঘোষণাপত্র প্রকাশ করবেন। কতদিনের জন্য? 6 মাসের, 6 মাসের জন্য। যদি কোনো ব্যক্তি এই 6 মাসের মধ্যে, ঘোষণা প্রকাশের তারিখ হতে 6 মাসের মধ্যে ওই সম্পত্তির দাবিদার জানায়, তাহলে সে দাবি তাকে 6 মাসের ভিতরে পেশ করতে হবে। কতদিন? 6 মাস। ধারা 26-এর 1। আর ধারা 26-এর 2 বলা হয়েছে, এই ধারায় উল্লেখিত সম্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 1898 সালের 525 ধারার অনুযায়ী কার্যক্রম পালন করতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারায় কি বলা হয়েছে? ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা। অর্থাৎ যে সম্পত্তি পাওয়া গেছে পুলিশ আইনের 25 ধারা অনুযায়ী, যে দাবিদারবিহীন সম্পত্তি অথবা বেআইনি সম্পত্তি অথবা সন্দিগ্ধ সম্পত্তি বা চোরাই মাল বা ডাকাতির মাল অথবা অপরাধের সাথে সম্পৃক্ত কোনো মালামাল, যে মালে পাওয়া যাক না কেন, ওই মালামাল যদি দ্রুত এবং ক্ষয়শীল বা স্বাভাবিকভাবে যে ক্ষয়শীল হয়, এবং আটকের খবর যদি ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হয়, তিনি যদি মনে করেন যে ওই মালামাল বিক্রয় করা মালিকের পক্ষে লাভজনক হবে, অথবা ওই মালামাল বিক্রয় করা দ্রুত প্রয়োজন, তাছাড়া ওই মাল কি হবে, নষ্ট হবে, বা অন্য কোনো কারণে ওই মালামালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা অনুযায়ী ওই মালামাল বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। ধারা 525। তাহলে ধারা 525। আর পুলিশ আইনের 26-এর 2 ধারা, 26-এর 2 ধারায় কি বলা হয়েছে, যে সম্পত্তি আটক করা হয়েছে বা তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল যদি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, ওই সম্পত্তি বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। অথবা বিক্রয়জনক যদি ওই মালিকের জন্য যদি লাভজনক হয়, সেক্ষেত্রেও কি করতে পারেন, ওই সম্পত্তি বিক্রয় করতে পারেন। ধারা 26-এর 2। ধারা 26-এর 2 ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। তাহলে ধারা 24, পুলিশ আইনের ধারা 24। পুলিশ আইনের 24 ধারায় বলা হয়েছে, যদি পুলিশ অফিসার কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন বা কোনো অপরাধের তথ্য যদি তার কাছে থাকে, তাহলে তিনি অবশ্যই ম্যাজিস্ট্রেটকে সে বিষয়ে অবহিত করবেন, এবং কোনো কারণে যদি সমন, গ্রেপ্তারি পরোয়ানা, খানা তল্লাশির প্রয়োজন হয় অথবা অন্য কোনো পরোয়ানার যদি প্রয়োজন হয়, তাহলে ম্যাজিস্ট্রেট বরাবর পুলিশ অফিসার আবেদন করতে পারবেন। ধারা 24। ধারা 24। ধারা 25-এ বলা হয়েছে, পুলিশ অফিসার যদি কোনো বেওয়ারিশ সম্পত্তি বা কোনো দাবিদারহীন সম্পত্তি বা কোনো সন্দিগ্ধ সম্পত্তি বা কোনো অপরাধমূলক সম্পত্তি যদি পায়, তাহলে তার তালিকা প্রস্তুত করতে হবে, এবং তালিকা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। ম্যাজিস্ট্রেট পরবর্তী যেরূপ আদেশ দেবেন সেরূপ আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 25। ধারা 25 ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1। কত? 523-এর 1। আর ফৌজদারি কার্যবিধি আইনের 550 ধারা। আর পুলিশ আইনের 26-এর 1 ধারায় বলা হয়েছে, এই যে সম্পত্তির তালিকা প্রস্তুত করা হয়েছে, এই তালিকা সম্পর্কে যখন ম্যাজিস্ট্রেটকে প্রেরণ করা হবে, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন, ম্যাজিস্ট্রেট একটা আদেশ জারি করবেন। কারণ ম্যাজিস্ট্রেট প্রথমে সেই সম্পত্তি বিক্রয় করতে পারেন না বা ধ্বংস করতে পারেন না বা নষ্টও করতে পারেন না। নষ্ট করার পূর্বে ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই সম্পত্তি সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করবেন। এটা হলো আইনের নিয়ম অনুযায়ী কি করবেন, ম্যাজিস্ট্রেট একটি ঘোষণাপত্র প্রকাশ করবেন যে এই মালামাল পাওয়া গেছে বা এই সম্পত্তি পাওয়া গেছে, এই বেআইনি সম্পত্তি পাওয়া গেছে, এই সম্পত্তি সম্পর্কে ম্যাজিস্ট্রেট একটা ঘোষণাপত্র জারি করবেন। এই ঘোষণাপত্র জারি করার পর ঘোষণাপত্র প্রকাশ করবেন। প্রকাশ করার পর কি করবেন, এই কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তি সম্পর্কে দাবি জানায়, তাহলে তাকে অবশ্যই 6 মাসের মধ্যে, ঘোষণা প্রকাশের তারিখ হতে 6 মাসের মধ্যে ওই সম্পত্তি সম্পর্কে দাবি পেশ করতে হবে। ধারা ধারা 26 ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2 ধারা। 523-এর 2 ধারা কি বলা আছে? একই কথা বলা আছে, যখন পুলিশ অফিসার কোনো সম্পত্তি পাবেন, এই সম্পত্তি পাওয়ার পর তালিকা প্রস্তুত করে যখন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন, ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই সম্পত্তি সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করবেন। ঘোষণা প্রদানের তারিখ হতে পরবর্তী 6 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি দাবি জানাতে চায়, তাহলে সেই দাবি 6 মাসের ভিতরে জানাতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2 ধারা, 523-এর 2 ধারা, আর পুলিশ আইনের 26-এর 1 ধারা। তাহলে পুলিশ আইনের 25 ধারা, পুলিশ আইনের 25 ধারা
আর ফৌজদারি কার্যবিধি আইনের 523-1 আর 550 ধারা, আর পুলিশ আইনের 26-1 ধারা, আর ফৌজদারি কার্যবিধি আইনের 523-2 ধারা, 523-2 ধারা, আর 26-2 ধারা, পুলিশ আইনের 26-2 ধারা, আর ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। অর্থাৎ ক্ষয়শীল দ্রব্য বা পচনশীল দ্রব্য যদি হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? বিক্রয়ের জন্য আদেশ দিতে পারেন। কি করতে পারেন? বিক্রয়ের জন্য আদেশ দিতে পারেন। অথবা দেখা গেল যে ওই সম্পত্তি বিক্রয় করা যদি ওই মালিকের জন্য যদি লাভজনক হয়, মালিক যেই হোক না কেন তার জন্য যদি লাভজনক হয়, তাহলে সেই সম্পত্তি ক্ষয়শীল পচনশীল দ্রব্যাদি কি করতে পারেন? বিক্রয়ের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা আর পুলিশ আইনের 26-2। তাহলে মোট ধারা আছে কয়টি? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা আছে 3টি, 523-1, 2 আর 550 ধারা। আর 26-2 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনে 525 ধারা। আর এখানে পুলিশ আইন আছে ধারা কয়টি? ধারা 25 এবং ধারা 26। ধারা 25 এবং ধারা 26-1, ধারা 26-2। আর ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 523 আর ধারা 525। ধারা 523-এর দুইটা কোটেশন আছে, 523-1, 523-2। 523-1-এর যে কথাটা বলা আছে সেটা পুলিশ আইনের 25 ধারা, আর 523-2-এ যে বলা আছে সেটা 26-1 ধারা, আর 525 যেটা সেটা 26-2 ধারা। তাহলে ধারা 27, ধারা 27 ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি। ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি। যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে এরূপ সম্পত্তি অর্থাৎ 6 মাসের মধ্যে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে, 6 মাস, 6 মাসের মধ্যে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে সেই ঘোষণা সম্পর্কে যদি কোনো ব্যক্তি দাবি না জানায়, দাবি না পেশ করে এই সময়ের মধ্যে, এবং এরূপ সম্পত্তি বা উহার বিক্রয়লব্ধ অর্থ দাবি না করে, তাহলে পূর্ববর্তী ধারার 2 উপধারার অধীনে উহা বিক্রয় করা না হয়ে থাকলে তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে উহা বিক্রয় করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 524 ধারা। অর্থাৎ 6 মাসের যে একটা ঘোষণা প্রকাশ করা হয়েছে সেই 6 মাসের ভিতরে যদি কোনো দাবিদার পাওয়া না যায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা অনুযায়ী সেই সম্পত্তি কি করা যাবে? বিক্রয় করা যাবে বা ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ দিতে পারবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 24, ধারা 524। আর পুলিশ আইনের 27-1, পুলিশ আইনের 27-1 ধারা। পুলিশ আইনের 27-2 ধারায় বলা হয়েছে পূর্ববর্তী উপধারার অধীনে এই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ এবং 26 ধারার অধীনে এরূপ সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ সম্পর্কে কোনো দাবি প্রতিষ্ঠিত না হলে উহা সরকারি কোষাগারে জমা হবে। উহা সরকারি কোষাগারে জমা হবে। কোথায় জমা হবে? সরকারি কোষাগারে জমা হবে। ধারা পুলিশ আইনের 27-2। ধারা কি বোঝা যায় না গোলমাল লাগে? বোঝা যায় স্যার। না, একটু সমস্যা হতে পারে যেহেতু ফৌজদারি কার্যবিধির সাথে সংযুক্ত ধারা তো। ফৌজদারি কার্যবিধির সাথে সংযুক্ত ধারা আছে। আপনাদের তো ফৌজদারি কার্যবিধি আগে পড়া আছে, সমস্যা হওয়ার কথা না, সমস্যা না হওয়ার কথা না। তাহলে পুলিশ আইনের 24 ধারায় বলা হয়েছে কি? পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং কোনো কারণে যদি মনে হয় পুলিশ অফিসারের যে কোনো সমন দরকার, গ্রেপ্তারি পরোয়ানা দরকার, খানা তল্লাশি দরকার অথবা অন্য কোনো পরোয়ানার প্রয়োজন, তাহলে সেই পরোয়ানার জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। ধারা 24। ধারা 25-এ বলা হয়েছে যদি কোনো বেআইনি সম্পত্তি, দাবিদার সম্পত্তি, সন্দিগ্ধ সম্পত্তি বা অপরাধের সাথে সম্পৃক্ত কোনো মালামাল যদি পাওয়া যায় তাহলে সেই মালামালের তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেট যে ধরনের আদেশ দেবেন আদেশ অনুযায়ী পুলিশ অফিসার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা বা চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 523-1 কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 523-1 ধারা আর 550 ধারা। আর ধারা 26-1-এ বলা হয়েছে এই যে তালিকা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই তালিকা পাওয়ার পর 6 মাসের একটা ঘোষণাপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এই 6 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি দাবিদার হয় তাহলে সেই দাবি 6 মাসের ভিতরে কি করতে হবে? পেশ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 523-2 ধারা। কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 523-2 আর 26-1 ধারা। 26-2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই দাবি পেশ না করেন 6 মাসের ভিতরে তাহলে, না, যদি এই দ্রব্য
যদি এই দ্রব্য, যে দ্রব্যের তালিকা করা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে তালিকা আছে, সেই দ্রব্য যদি ক্ষয়শীল, পচনশীল হয় বা দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পচনশীল হওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, এবং ওই ব্যক্তির জন্য যদি বিক্রয় লাভজনক হয় তাহলে সেই সম্পত্তি বিক্রয় করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 26-2 ফৌজদারি কার্যবিধি আইনের 525, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। আর ধারা 27-1 বলা হয়েছে ওই 523-2 আর ফৌজদারি কার্যবিধি আইনের 26-1 ধারা অনুযায়ী যে 6 মাসের যে ঘোষণাপত্র ইস্যু করা হয়েছে, সেই 6 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তি সম্পর্কে দাবি পেশ না করে, অথবা সেই সম্পত্তি যদি 26-2 অনুযায়ী বিক্রয় করা হয়, অর্থাৎ ক্ষয়শীল, পচনশীল যদি দ্রব্য হয় এবং সেই দ্রব্য যদি বিক্রয় করা হয় এবং সেই বিক্রয়লব্ধ টাকা যদি কোনো ব্যক্তি দাবি না করে, তাহলে কি করতে হবে, সেই সম্পত্তি অবশ্যই ম্যাজিস্ট্রেট বিক্রয় করতে পারবেন। ধারা 27-1, ম্যাজিস্ট্রেট বিক্রয় করতে পারবেন বা বিক্রয় করার জন্য কি করতে পারবেন, আদেশ দিতে পারবেন। ধারা 27-1 ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা। তাহলে পুলিশ আইনের 26-2 বলা হয়েছে কি, যদি দ্রব্য ক্ষয়শীল হয়, পচনশীল হয়, তাহলে বিক্রয় করা যাবে। আর ধারা 27-1 বলা হয়েছে ওই দ্রব্য যদি 6 মাসের ঘোষণাপত্র প্রকাশ করার পর যদি দাবিদার যদি পাওয়া না যায় বা কোনো ব্যক্তি যদি দাবি পেশ না করেন, তাহলে ওই সম্পত্তি কি করা যাবে, বিক্রয় করা যাবে। ধারা 27-1। আর ধারা 27-2 বলা হয়েছে ওই সম্পত্তি যদি বিক্রয় করা হয়, বিক্রয়লব্ধ টাকা কি হবে, সরকারি কোষাগারে জমা হবে বা সরকারের কোষাগারে বা সরকারের তহবিলে জমা হয়ে যাবে। ধারা 27-2। তাহলে ধারা 24 থেকে ধারা 27, ধারা 24, 25, 26, 27 বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। ধারা 28, ধারা 28, বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্যকরণের জরিমানা, অর্থাৎ চাকরি হতে বরখাস্তকৃত পুলিশ অফিসার হিসেবে চাকরিচ্যুত হলে তাকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো জিনিসগুলো কি করতে হবে, অবশ্যই ফেরত প্রদান করতে হবে। যেমন আমরা চাকরি থেকে চলে যাওয়ার সময় কি করা হয়, বিভিন্ন অফিসে সই স্বাক্ষর নেওয়া হয়। কোথায় কোথায় এমটি অফিসে যদি মোটরসাইকেল ইস্যু থাকে বা অন্যান্য অফিসে যদি কোনো আহ, পুলিশের ঊর্ধ্বতন অফিসার যদি হয়, দেখা গেল সাব ইন্সপেক্টর, এদেরকে কি করা হয়, বেতারের জন্য করা হয় যে কোনো বেতার সংক্রান্ত কোনো যে ওয়াকি টকি ইস্যু করা আছে কিনা, বা সি স্টোর, ডি স্টোর, এগুলো পোশাক জমা দেওয়া হয়, ডি স্টোরের কোনো মালামাল আছে কিনা, এগুলা জিনিস জমা দেওয়া হয়। এখন কোন ক্ষেত্রে, পুলিশ আইনের 28 ধারা। পুলিশ আইনের 28 ধারায় বলা হয়েছে এই আইনের অধীনে বরখাস্ত, পদত্যাগ প্রভৃতির ফলে কোনো ব্যক্তির পুলিশ হিসেবে নিয়োগে বা নিযুক্তির অবসান ঘটিলে, অর্থাৎ আপনি যে পুলিশ অফিসার হিসেবে এই ডিপার্টমেন্টে যে আসছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কোনো কারণে যদি আপনার সেই নিয়োগের অবসান ঘটে বা কোনো কারণে যদি আপনাকে বরখাস্ত করা হয় বা পদত্যাগ করানো হয়, সেক্ষেত্রে যদি নিয়োগের অবসান ঘটে, সেই ব্যক্তি নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগপত্র, কটা ধারায় বলা হয়েছে, পুলিশ আইনের 8 ধারায় আপনাকে যে নিয়োগপত্র দেওয়া হবে, সেই নিয়োগপত্র পোশাক পরিচ্ছদ এবং অস্ত্রশস্ত্র যা কর্তব্য সম্পাদনের নিমিত্তে আপনাকে দেওয়া হয়েছিল তা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। কি করতে হবে, উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। জমা না দিলে ম্যাজিস্ট্রেটের আদালতে, কি বলছে, যদি জমা না দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে তাহার 2 টাকা পর্যন্ত জরিমানা অথবা 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে। ধারা 28, ধারা 28। তাহলে ধারা 28-এ বলা হয়েছে কোনো কারণে যদি পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে পদত্যাগ করানো হয় বা বরখাস্তকরণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, পুলিশ আইনের 8 ধারা অনুযায়ী যে আপনাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তারপরে 12 ধারা অনুযায়ী কি আইজিপি মহোদয়ের ক্ষমতা অনুযায়ী যে আপনাকে পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছে, আপনাকে অস্ত্রগুলি দেওয়া হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল যে সকল জিনিসপত্র দেওয়া হয়েছে, এ প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে, জমা দিতে হবে। যদি আপনি এগুলা কোনো জিনিস জমা প্রদান না করেন বা কোনো জিনিস যদি হারায় ফেলেন, তাহলে ফৌজদারি আদালতে কোথায়,
ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে বিচারে 2 টাকা জরিমানা করা হবে। এটা কোন টাকা? ওই 1861 সালে যখন পুলিশ আইনটা করা হয়েছিল তখনকার 2 টাকা। ঠিক আছে, 2 টাকা পর্যন্ত আপনাকে জরিমানা, অথবা 6 মাস, আপনার 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে। 2 টাকা আপনাকে জরিমানা দিতে হবে, সেই সাথে কি করতে হবে? আপনাকে 6 মাস সশ্রম অথবা বিনাশ্রম যে কোনো প্রকার কারাদণ্ড আপনাকে প্রদান করা যাবে। ধারা 28। ধারা 28। তাহলে ধারা 24-এ বলা হয়েছে পুলিশ অফিসার কি করতে পারবেন? অপরাধ সম্পর্কে খবর দেবেন, এবং কোনো পরোয়ানার যদি প্রয়োজন হয় তাহলে পরোয়ানা পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন। ধারা 25-এ বলা হয়েছে যদি কোনো মালামাল পাওয়া যায়, সন্দিগ্ধ মালামাল হোক, চোরাই মালামাল হোক, অথবা দাবিদারবিহীন মালামাল হোক বা বেওয়ারিশ সম্পত্তি হোক, এই সম্পত্তি তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটকে দিতে হবে। ধারা 26-এর 1-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বরাবর যখন এরূপ তালিকা প্রেরণ করা হবে, ম্যাজিস্ট্রেট কি করবেন? 6 মাসের জন্য একটা ঘোষণাপত্র জারি করবেন। এই ঘোষণাপত্র প্রকাশের তারিখ হতে 6 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি দাবি জানায় তাহলে সেই ব্যক্তি ওই দাবি 6 মাসের ভিতরে জানাতে হবে। ধারা 26-এর 1, ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1, 26-এর 1, 523-এর 1, পুলিশ আইনের ফৌজদারি কার্যবিধি 523-এর 1, 550 ধারা। আর 26-এর 2-এ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? ও 26-এর 2, 26-এর 1-এ, 26-এর 1, 523-এর 2, 523-এর 2 তালিকা প্রস্তুত করে কি করতে হবে? 6 মাসের বিজ্ঞপ্তি দিতে হবে 26-এর 2। আর পুলিশ আইনের 25 ধারা, আর ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1 ধারা। আর 26-এর 1 ধারা, 523-এর 2 ধারা। আর 26-এর যেটা 2, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। ওই দ্রব্য যদি ক্ষয়শীল, পচনশীল জাতীয় যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ দিতে পারেন, অথবা বিক্রয় যদি ওই ব্যক্তির অথবা মালিকের জন্য যদি লাভজনক হয় তাহলে সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ দিতে পারেন। ধারা 26-এর 2, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। ধারা 27-এর 1-এ বলা হয়েছে 524, ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা। অর্থাৎ 6 মাসের যে দাবির জন্য যে ঘোষণাপত্র জারি করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি 6 মাসের ভিতরে দাবি না জানায় অথবা ওই সম্পত্তি সম্পর্কে যদি কোনো ব্যক্তি দাবি পেশ না করে তাহলে কি করতে হবে? ম্যাজিস্ট্রেট সেই সম্পত্তি বিক্রয়ের জন্য আদেশ দিতে পারবেন। তাহলে ম্যাজিস্ট্রেট 2টা ক্ষেত্রে সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারবেন। একটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা, আর পুলিশ আইনের 27-এর 1 ধারা। যখন দাবি পেশ করার জন্য 6 মাসের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তি দাবি পেশ না করেন সেক্ষেত্রে বিক্রয় করা যাবে। আর একটা ফৌজদারি কার্যবিধি আইনের 525, আর পুলিশ আইনের 26-এর 2 ধারা, পুলিশ আইনের 26-এর 2 ধারা, সেটা হলো যদি ওই সম্পত্তি ক্ষয়শীল, পচনশীল যদি কিছু হয় তাহলে বিক্রয় যদি ওই ব্যক্তির জন্য, মালিকের জন্য যদি লাভজনক হয়, অথবা ক্ষয়শীল, পচনশীল জাতীয় যদি কিছু হয় সেক্ষেত্রে কি করতে পারবেন? ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ দিতে পারবেন। ধারা 26-এর 1, পুলিশ আইনের 500, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। তো ধারা 24 থেকে ধারা 28 বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো। একটু বেশি করে করবেন, সংযুক্ত ধারাগুলো একটু ঝামেলা করে। ঠিক আছে, আগে আগে শুধু পুলিশ আইনটা করবেন, যে পুলিশ আইনের 24, 25, 26, 27, 28 ধারায় কি বলা আছে, তারপরে এর সাথে সংযুক্ত ধারা যেগুলো সেগুলো শুধু লাগাই দেবেন, সেগুলা বিস্তারিত জানার দরকার নাই। সেগুলো একটু বিস্তারিত এমনিতেই জানেন যখন ফৌজদারি কার্যবিধি শেষ করা হয়েছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে পুলিশ আইনের 1 ধারা থেকে 28 ধারা পর্যন্ত? না স্যার, প্রশ্ন নাই স্যার, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো সবাই ভালো থাকেন। আর রাত্রের ক্লাস যথাসময়ে ইনশাল্লাহ শুরু হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।